বাজারের কাজ শেষ করে গাড়িতে উঠে বসলো। গাড়ি ছাড়ার পর তার নজরে পড়লো শার্টে লেগে থাকা খাবারের কিছু অংশের দিকে। ড্রাইভারকে বলে টিস্যু বক্সটা নিল, তারপর টিস্যু দিয়ে ঝেড়ে ফেললো সব। আনমনে একটু হাসলো তের কথা মনে করে। 2 দিন আগেও সে মেয়েটাকে ভালো করে চিনতো না, আর এখন কত কিছু হয়ে গেল। 1 সপ্তাহ আগে তার বাবা একটি মেয়ের ছবি দেখিয়ে বলল, এই মেয়েকে আমার পছন্দ হয়েছে ছেলের বউ হিসেবে, এখন তুই গিয়ে দেখে আয়। ব্যাস, বাবার কথা মতো সেও চলে গিয়েছিল দেখা করতে। তার বাবা তের অনেকগুলো ছবি পাঠিয়েছিল এর আগে, সবগুলো ছবি দেখেছে জাঙ্কুক। ছবি দেখে তেকে পছন্দ হয়েছে তার। এর আগে একটা অনুষ্ঠানে তেকে দেখেছিল জাঙ্কুক, বাবা মায়ের সাথে এসেছিল। তখন তে বোধ হয় হাই স্কুলে পড়তো, তবে এখন বড় হওয়ার পর দেখা করে মেয়েটার উল্টাপাল্টা কাজে তার বেশ মজাই লেগেছে। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে তের ছবি বের করলো। প্রত্যেকটা ছবিতে তে অদ্ভুত সব পোজ দিয়েছে। অন্তত জাঙ্কুকের কাছে পোজগুলো অদ্ভুতই মনে হচ্ছে। একটা ছবিতে আইসক্রিম নিয়ে খাওয়ার ভান করে হা করে আছে, অন্য আরেকটায় বাচ্চাদের দোলনায় গিয়ে দোলনার দুদিকের শিকল ধরে দোলনায় উঠে দাঁড়িয়ে পড়েছে। জাঙ্কুকের পটে জানতে ইচ্ছে হলো এই ছবি তোলার বুদ্ধিতে কে দিল, আর এমন ছবি পাত্রী দেখার জন্য এবার কেন পাঠালো। জাঙ্কুকের পটে জানতে ইচ্ছে হলো এই ছবিগুলো তোলার বুদ্ধিতে কে দিল, আর এমন ছবি পাত্রী দেখার জন্য এবার পাঠালো কেন। অন্য ছবিগুলো মোটামুটি ভালোই, কোনোটাই গাছের সাথে হেলান দিয়ে দাঁত বের করে হাসছে। ছবিতে তের হাসি দেখে জাঙ্কুকের হাসি আরো বিস্তৃত হলো। খুবই হাসে মেয়েটা, চঞ্চল বটে। জাঙ্কুক তের ছবিটা কিছুক্ষণ জুম করে দেখলো, তারপর প্রসন্ন চিত্তে হাসি হাসি মুখে চলন্ত গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো। মনে হচ্ছে তার স্থির নিশ্চল জীবনে দক্ষিণা হাওয়ার আগমন ঘটতে চলেছে। সন্ধ্যার দিকে তের ডাক পড়লো সুবিনের ঘরে। তে কিছুক্ষণ ঘর জুড়ে পায়চারি করলো। বাবাকে সে ভীষণ ভয় পায়, কি বলতে কি বলে ফেলবে তাই নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে। সে এদিক ওদিক 4 হাত পা ছুড়ে একটু ওয়ার্ম আপ করলো নিজেকে, তারপর রওনা দিল সুবিনের ঘরের দিকে। সুবিনের ঘর নিচে, সিঁড়ি বেয়ে নামতে হবে। যাওয়ার সময় তেউনের ঘরের দিকে চোখ পড়লো তার। দরজা খোলা রেখে টেবিলে বসে পড়ছে সে। তে দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকলো, এই পড়ছিস? তেউন একবার ঘাড় ঘুরিয়ে তেকে দেখলো, তারপর আবার পড়ায় মনোযোগ দিয়ে বলল, না, মাটি কাটছি। তের দাঁত কিটমিট করে উঠলো রাগে। ভাইয়ের কাছে এসেছিল একটু কথা বলে সহজ হতে, তা তো হলোই না, উল্টো মেজাজটা বিগড়ে দিল। তে আর সময় নষ্ট না করে সিঁড়ি বেয়ে সুবিনের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে বলল, বাবা আসবো? এসো। তে দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো যে সুবিন চা খাচ্ছে। তার সামনে টেবিলে অনেকগুলো বইয়ের পাতা উল্টে রাখা। সুবিনের ঘরে অনেকগুলো বইয়ের আলমারি, সবগুলো বই দিয়ে ভর্তি। তে যতটা পারলো শব্দহীন হেঁটে সুবিনের সামনে এসে দাঁড়ালো। সুবিন মেয়ের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন, ছেলেটিকে কেমন লেগেছে? তে বুঝতে পারলো যে তার বাবা জাঙ্কুকের কথা জিজ্ঞেস করেছে। ভালো। তুমি আমার একমাত্র মেয়ে, যেখানে সেখানে আমি তোমাকে বিয়ে দিতে পারি না, সেজন্য বিশ্বস্ত একটা জায়গা দরকার। আমার বন্ধুর বাড়িতে তোমাকে রেখে আমি নিশ্চিন্তে থাকবো। অনেক ভেবে আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। এখন তুমি রাজি থাকলে পাকা কথা হবে। এই খুব লজ্জা লাগলো, এইভাবে সরাসরি কেউ একটা মেয়েকে বিয়ের কথা জিজ্ঞেস করে নাকি? অন্য কেউ হলে নিশ্চয় মা চাচি কাউকে দিয়ে মেয়ের মতামত জানতে চাইতো, কিন্তু তার স্ট্রেট ফরওয়ার্ড বাবা সেসবের ধার ধারেননি, সোজা নিজেই সরাসরি জানতে চাচ্ছেন, তোমার কি ছেলেটিকে পছন্দ হয়নি? পছন্দ না হলে বলতে পারো, তোমার মতে আমি কিছুই করব না। পছন্দ হয়েছে বাবা। জোরে বলো। তের অবস্থা হলো দেখার মতো। বাবার সামনে তীব্র লজ্জার অস্বস্তিতে তার 12টা বেজে 13টা হওয়ার জোগাড়। তারপর সে কষ্ট করে গলার স্বর কিছুটা বাড়িয়ে বলল, পছন্দ হয়েছে বাবা। সুবিন সন্তুষ্ট হলেন মেয়ের উত্তরে। চায়ের কাপটা হাতে নিয়ে মেয়েকে বললেন, যাও। তারপর আয়েশ করে চুমুক দিলেন। ছাড়া পাওয়া মাত্রই তের ইচ্ছে হলো ছুটে বেরিয়ে যেতে, কিন্তু সেরকম কিছুই সে করলো না। সে শব্দহীন পায়ে হেঁটে হেঁটে ঘর থেকে বেরিয়ে এলো। ঘরের বাইরে এসে অন্যার কোনা দিয়ে মুখ ঢেকে ফেললো। তারপর সিনেমার নায়িকারা লজ্জা পেলে যেভাবে দৌড় দেয় ঠিক সেভাবে দৌড় দিল সে। ইয়ঞ্জির হালকা নাস্তা বানিয়ে ট্রেতে করে তেহুনের জন্য নিয়ে যাচ্ছিলেন। আচমকাতে দৌড়ে এসে তার সামনে এসে পড়লো। উনি এই বলে মৃদু চিৎকার করে দূরে সরলেন। তে কিছুক্ষণ থেমে মায়ের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিল। তারপর মুখে ওনা চেপে ধরে সিনেমার স্টাইলে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেল। ইয়ঞ্জন কিছুক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন তের দিকে। তারপর হতাশ হয়ে মাথা নাড়ালেন। এই ড্রামাবাজ মেয়েকে কে বিয়ে করবে? তে ঘরে এসে বিছানায় বসে পড়লো। পাশ থেকে বালিশ নিয়ে বুকে চেপে ধরলো।
সত্যি সত্যি এই রসগোল্লা টাইপ ছেলেটার সাথে তার বিয়ে হয়ে যাবে। ইস, কি লজ্জা। হোক না রাজনীতিবিদ, তাতে কি? তার সাথে তো আর নেতাগিরি দেখাবে না, যা দেখাবে সব বাইরেই দেখাবে। তার সাথে তো অনেক রোমান্টিক হয়ে থাকবে। তবে তেও কম যাবে না, সেও অনেক রোমান্টিকতা করবে। সেজে গুজে থাকবে, নিজের হাতে রান্না করে খাওয়াবে। রান্না বান্না সহ সংসারের সকল কাজকর্মের কথা মনে হতে তের মুখ থেকে হাসি সরে গেল। বিড়বিড় করে বলল, এই যা, বিয়ে করলে তো কাজকর্ম করতে হবে। ও মাই গড। রাতে খাওয়া শেষ করে ঘুমানোর আগে তে স্কিন কেয়ার করে বসলো। একটা প্লাস্টিকের ছোট বাটিতে ফেস প্যাক বানালো, আচ্ছা মতো নেড়ে চেড়ে সব মিক্সড করলো। তারপর একটা ফেসিয়াল হেয়ার ব্যান্ড দিয়ে চুলগুলো আটকে নিল। এবার মুখে ফেস প্যাক দেওয়ার পালা। মোবাইলের কর্কশ রিংটনে তের ফেস প্যাক দেয়া ব্যাহত হলো। সে বিরক্তি নিয়ে উঠে এসে কল রিসিভ করে কানে ধরে কর্কশ কণ্ঠে বলল, হ্যালো কে? হ্যাঁ বলছি। আমি জাঙ্কুকের ঠোঁট দুটি হা হয়ে গেল। জাঙ্কুক তাকে কল দিবে সে তা ভাবেও নি। সে কণ্ঠ কোকিলের মতো চিকেন করে বলল, ও জি বলুন। বাবার কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি, শুনলাম আপনি নাকি বিয়েতে রাজি। জি। আমাকে আপনার পছন্দ না হলে আমার কাছে স্বীকার করতে পারেন। আমি আসলে এই ব্যাপারে শিওর হয়ে আগাতে চাই, কোনো দ্বিধা থাকুক তা চাই না। তে আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। তে হাসফাস করতে লাগলো। বুক ফাটে তো মুখ ফুটে না অবস্থা হলো তার। সে চোখ খিচে বন্ধ করে দিয়ে বলল, আপনাকে আমার পছন্দ হয়েছে। আই লাইক ইউ। ধন্যবাদ। আমার বাড়ি থেকে কাল আপনাকে পাকা দেখা দেখতে যাবে। আপনার অসুবিধা নেই তো? না নেই। আরেকটা কথা, ওদের সামনে নিজেকে তে বলবেন না, রিল্যাক্স থাকবেন, ঠিক আছে? তে হতভম্ব হয়ে গেল আমার কথা শুনে। সে স্পষ্ট শুনতে পেল জাঙ্কুক অল্প হাসছে। গুড নাইট তে, সি ইউ সুন। কলটা কেটে গেল। তে মোবাইল না নামিয়ে থম মেরে বসে থাকলো। তার বানানো ফেস প্যাক আর মুখে দেওয়া হলো না তার। তে আয়নার সামনে বসে সাজছে। তার সামনে বিভিন্ন মেকআপ আইটেম ছড়ানো ছিটানো। তের পেছনে বিছানায় বসে যিশু পায়েস খাচ্ছে আর আয়নায় তের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। আজ তেকে পাত্রপক্ষ দেখতে আসছে, তাই সকাল সকাল তে তাকে কল করে ডেকে এনেছে শাড়ি পরবে বলে। সে কখন থেকে সে এসে বসে আছে, কিন্তু তের সাজ এখনো শেষ হচ্ছে না। এতক্ষণ কি সব মুখে লাগিয়ে বসেছিল, তারপর গোসল করে এসে এখন মেকআপ করতে বসেছে। যিশু এক চামচ পায়েস মুখে নিয়ে বলল, রাজনীতিবিদ পছন্দ করিস না, তাই বিয়ে করবি না বলে কত লাভঝাপ দিলি। এখন নির্লজ্জের মতন ড্যাং ড্যাং করে বিয়ে করতে রাজি হয়ে গেলি। বিয়েতে রাজি হওয়া কি অপরাধ নাকি? না তা না, আগে যে বিয়ে করবি না বলে লাফালি। তে মেকআপ ব্রাশ ড্রেসিং টেবিলের উপর রেখে যিশুর দিকে ফিরলো। চোখে মুখে দুঃখী দুঃখী ভাব করে বেজা কণ্ঠে বলল, একটা মানুষকে ভালো লেগেছে, হোক না রাজনীতিবিদ, তাতে কি ভালো লাগা কমে যাবে? আমি না হয় রাজনীতি একটু সহ্য করে নিব। তার উপর বাবা মায়ের খুব ইচ্ছে এখানে বিয়ে দিবে। এখন মেয়ে হয়ে তাদের ইচ্ছে পূরণ করা কি আমার অপরাধ? একটা মানুষকে পছন্দ করে বিয়ে করতে চাও কি অপরাধ? অপরাধ হলে আমাকে শাস্তি দে, আমাকে ফাঁসি দে, পানিশ মি। বলে এতে পরনের ওড়না নাকে মুখে চেপে ধরলো। গুনগুন করে কান্নার সুর ভেসে আসলো। থেমে থেমে হেঁচকিও তুললো। যিশু হতভম্ব হয়ে গেল এমন কাণ্ডে। তীব্র অপরাধ বোধ ছেয়ে গেল তার মনে। আসলেই তো মেয়েটা ওই ছেলেটাকে রাজনীতি করা সত্ত্বেও পছন্দ করে ফেলেছে। বাবা মায়ের ইচ্ছে অনুযায়ী বিয়েও করতে রাজি হয়েছে। এটা তো অপরাধ না? যিশু উঠে গিয়ে তের সামনে ড্রেসিং টেবিলে বসলো। এই তে, কাঁদছিস কেন? সরি দোস্ত, আমি বুঝতে পারিনি। এবারের মতন ক্ষমা করে দে না তে। এই তে। যিশু অনেকক্ষণ অনুনয় করলো। আজকের এই শুভ দিনে মেয়েটা তার কথায় চোখের পানি ফেলেছে। নিজেকে অনেক দোষী মনে হলো তার। তে আচমকা নাক থেকে ওড়না সরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যা, ক্ষমা করে দিলাম। যিশুর মুখটা হা হয়ে গেল। কোথায় চোখের পানি? চোখ দুটো তো একদম মরুভূমির মতো শুকনো। তার মানে এতক্ষণে এই মেয়ে অভিনয় করছিল? এত নিখুঁত অভিনয়! রাগে যিশুর ভ্রমতালু চলে গেল। তার এসবে তেমন ভাবাবেগ হলো না। সে মেকআপ ব্রাশটা নিয়ে গালে ব্লাশ দিতে ব্যস্ত। অপরাধ তুইও করিসনি, আমিও করিনি। অপরাধ করেছে ওই ভদ্রলোক। তোকে বিয়ে করার অপরাধ। বিয়ের পর হাড়ে হাড়ে টের পাবে কি জিনিস ঘরে তুলেছে। জাঙ্কুক নির্বাচন অফিসে এসেছে। একটা খুব দরকারি কাজ আছে। তার বাবার পরিবর্তে সে এসেছে। নির্বাচন অফিসের বারান্দায় একটি চেয়ারে বসে আছে সে। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির উপরে একটা কালো কোটি, পাঞ্জাবির হাতা গুটানো। এখানকার কাজ শেষ করে তেদের বাড়িতে যাওয়ার কথা তার। ভেতর থেকে তার বাবা সেক্রেটারি রুশিও বেরিয়ে এলো। বয়সে জাঙ্কুকের সমবয়সী,
2 বছর ধরে কাজ করছে সেক্রেটারি হিসেবে। রুশিও বের হয়ে জাঙ্কুকের কাছে এসে বলল, ভাই চলুন ভিতরে। জাঙ্কুক উঠে দাঁড়ালো, প্রবেশ করলো অফিসের ভিতর। আধা ঘন্টা পর কাজ শেষ করে বেরিয়ে আসলো। বাইরে এসে ঘড়ি দেখলো এতক্ষণ ওর পরিবারের সবাই তেদের বাড়িতে চলে যাওয়ার কথা। জাঙ্কুক বেরিয়ে আসলো অফিস থেকে। অফিস চত্বরের এক পাশে তার গাড়ি আর তার সাথে আসা ছোট একটা ছেলেদের দল। জাঙ্কুক সেদিকে যাওয়ার সময় গেট দিয়ে কয়েকটা বাইক ঢুকলো। বাইকগুলোর পেছনে আসলো একটা দামি কালো গাড়ি। জাঙ্কুক আর রুশিও দুজনে দাঁড়িয়ে পড়লো জায়গায়। বাইক সহ গাড়িগুলো এক পাশে গিয়ে থামলো। গাড়ি থেকে বেরিয়ে আসলো বিরোধী দলের নেতা কাই। জাঙ্কুকের চেয়ে বয়সে 5-6 বছরের বড়, পরনে পাঞ্জাবি পায়জামা, দেখতে বেশ সুপুরুষ। গাড়ি থেকে বের হয়ে কায়ের ছোকাছুকি হলো জাঙ্কুকের সাথে। জাঙ্কুককে সে গেট দিয়ে ঢোকার সময় দেখেছে। তাকে সামনাসামনি এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোয়াল শক্ত হয়ে গেল। পাশে দাঁড়ানো তার সেক্রেটারিকে বলল, এখানে কি করেছে? স্যার, আগামী নির্বাচনের জন্য কোনো কাজে এসেছিল বোধহয়। নির্বাচন কমিশনার অফিসে আছে তো? আছে স্যার, আমি খবর নিয়ে জেনেছি। কায়ের মুখের কাঠিন্যতা দূর হলো না। সেক্রেটারিকে নিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। জাঙ্কুকের পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেকবার চোকাচোকি হলো দুজনের। জাঙ্কুক শান্ত চোখে তাকিয়ে আছে। কার চোখ সরিয়ে নিল। সে ছোট থেকে জাঙ্কুককে চেনে, বেশ শান্তশিষ্ট ভদ্র টাইপের ছেলে, কিন্তু তারপরও জাঙ্কুককে তার ভালো লাগে না। এই যে তাকিয়ে আছে ওর দিকে, চোখের দৃষ্টিতে কোনো উত্তাপ নেই, তো দিঘির পানির মতো চাওনি। তারপরও কায়ের মনে হচ্ছে এক্ষুনি জাঙ্কুক তাকে গুলি করে দিবে, যেমনটা সে করেছিল গত নির্বাচনে। জাঙ্কুক নিশ্চল দাঁড়িয়ে থেকে কায়ের চলে যাওয়া দেখলো। রুশিও পাশ থেকে কানাকানি করার মতো গলা নামিয়ে বলল, এই সন্ত্রাস এখানে এসেছে, নিশ্চয় কোনো মতলব আছে, আগামী নির্বাচন নিয়ে কোনো প্ল্যান করছে হয়তো। জাঙ্কুক উত্তর দিল না। সে মুখ ঘুরিয়ে গাড়ির কাছে এগিয়ে গেল। গাড়ির কাছে গিয়ে দেখলো তার দলের ছেলেগুলো অপর পাশে থাকা কায়ের দলের ছেলেদের দিকে তাকিয়ে বিভিন্ন আক্রমণাত্মক ইশারা ইঙ্গিত করছে। পেছন ফিরে তাকিয়ে দেখলো ওই পাশ থেকেও ওরা কম যাচ্ছে না। কেউ কেউ আবার শার্ট উপরে তুলে কোমরে গুজে রাখা রিভলভার দেখাচ্ছে। জাঙ্কুক গাড়িতে উঠে বসলো। রুশিও সামনের প্যাসেঞ্জার সিটে উঠে বসলো। জাঙ্কুকের দিকে পেছন ফিরে তাকিয়ে বলল, একটু আগে খবর পেলাম স্যার, সবাই পৌঁছে গেছেন ওখানে। জাঙ্কুক ঘড়ি দেখলো। রুশিওর দিকে তাকিয়ে বলল, তাহলে ওখানে যাওয়া যাক। ভাই, জর্জ কোর্টে যেতে হবে, কিছু মামলা মোকদ্দমা আছে। তারপর ওইখান থেকে পার্টি অফিস, সেখানে একটা মিটিং আছে। ঠিক আছে। জাঙ্কুক ছোট একটা শ্বাস ফেললো। আজ আর বোধহয় তের সাথে দেখা হবে না। মেয়েটা কি আশা নিয়ে বসে আছে? অপেক্ষা করবে তার জন্য? কিংবা না গেলে রাগ করবে? না, এরকম কিছুই করবে না। এখনো তো তাদের ভালো করে কেমিস্ট্রি জমলো না। জাঙ্কুক অন্যদিকে চিন্তা সরাতে চাইলো। প্রথম দেখার পর থেকে মেয়েটা তার মস্তিষ্ক জুড়ে বসে আছে। মাথা থেকে তাকে সরানো বড্ড দায় হয়ে পড়েছে। খুব সুন্দর একটা বেগুনি কালারের শাড়ি পরেছে। যিশু খুব যত্ন করে পরিয়ে দিয়েছে তাকে। চুলগুলো মাঝখান থেকে সিটি করে দিয়ে ছেড়ে দিয়েছে। কানের নিচে দুটো লাল টুকটুকে গোলাপ গুজে দিয়েছে। কানে টানা দুল পড়েছে। গলায় খুব সিম্পল একটা লকেটওয়ালা হার। তার হাতে বেগুনি কালার কাচের চুড়ি। চোখে কাজল টেনে দেওয়া আর ঠোঁটে লিপস্টিক। আয়নার সামনে দাঁড়ানো তেকে জড়িয়ে ধরে যিশু মুগ্ধ কণ্ঠে বলল, তোকে কি সুন্দর লাগছে রে তে, মাশাআল্লাহ, কারণ নজর না পড়ুক। আজকে তো রসগোল্লা, তোকে দেখে রসমালাই হয়ে যাবে। কি যে বলিস না, সত্যি বলছি, তোকে একদম 90 দশকের নায়িকাদের মতন লাগছে। আবার লাজুক হাসলো। যিশু মুগ্ধ দৃষ্টিতে তেকে দেখলো। এই মেয়ে নায়িকাদের মতো করে সাজার জন্য কি জেটটাই না করলো। ইয়ঞ্জুনও তার কাছে হার মেনে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এখন সাজ কমপ্লিট হওয়ার পর থেকে দেখতে আসলে 90 দশকের নায়িকাদের মতোই লাগছে। তে আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্নভাবে লজ্জা পাওয়ার ভঙ্গি করতে লাগলো। এমন করছিস কেন? কিভাবে ওদের সামনে গেলে দেখতে ভালো লাগবে সেটা দেখছি। তারপর তে যিশুর দিকে ফিরে বলল, দেখ না কিভাবে যাব। এইভাবে নাকি এভাবে? বিভিন্ন রকম লজ্জা মিশ্রিত হাসি দিয়ে এদিক ওদিক মুখ বাঁকিয়ে দেখালো। যিশু নাক কুচকে তাকিয়ে রইল সেদিকে। কি হলো বল? যিশু কিছু বলার আগে নিচ থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। তের মুখে তৎক্ষণাৎ বিদ্যুৎ খেলে গেল। সে যিশুর দিকে তাকিয়ে বলল, ওরা চলে এসেছে। বলে সে বারান্দার দিকে দৌড় দিল। এই তুই কোথায় যাচ্ছিস? এই তুই তো পাত্রী। তারপর ছুটে গেল তের পেছনে। তে বারান্দায় পিলারের আড়ালে দাঁড়িয়ে রাস্তায় উকি দিয়ে দাঁড়িয়ে আছে। যিশু ওদের ঘাড়ের উপর দিয়ে উকি দিল রাস্তায়। 3টে গাড়ি এসেছে। সামনে একটা মাইক্রো, মাঝখানে প্রাইভেট কার।
তার পেছনে আরেকটা মাইক্রো। সামনের মাইক্রোটা থেকে কয়েকজন লোক বের হয়ে এদিক ওদিক তাকিয়ে প্রাইভেট কারের দরজাটা খুলে দিল। বের হয়ে আসলো সাদা পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ লোক, তার এক হাতে একটা লাঠি। গাড়ির অপর পাশ থেকে আরেকজন মধ্যবয়স্ক পাঞ্জাবি পায়জামা পরা লোক নামলো। যিশু ব্যস্ত হয়ে ডেকে বলল, এই যে উনি হচ্ছেন এমপি কিম নামজুন। আমি ওনার ছবি পোস্টারে দেখেছি, অনলাইনে ওনার নির্বাচনের প্রচারণা দেখেছি অনেকবার। এই কিম নামজুনকে চিনতে পেরেছে, তবে কিম নামজুন যে তার বাবার বন্ধু সে তা জানতো না। গেটের সামনে তের বাবা সুবিনকে দেখা গেল, পাশে দাঁড়িয়ে আছে তেহুন। কিম নামজুন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে গিয়ে এসে জড়িয়ে ধরলো সুবিনকে। সুবিনও হাসলেন, দুই বন্ধু কুশল বিনিময় করলো। কিম নামজুনকে ছেড়ে তার পাশে দাঁড়ানো বৃদ্ধকে সালাম জানালো সুবিন। পেছনের মাইক্রোটা থেকে আস্তে আস্তে মহিলারা নেমে এলো। এই পর্যায়ে যিশু তড়িঘড়ি করে তেকে টেনে ঘরে নিয়ে আসলো। টানছিস কেন? দেখছিস না সবাই নেমে গেছে? হঠাৎ করে কেউ পরে তাকিয়ে দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তে ব্যাপারটা বুঝলো, কিন্তু তার মনটা উসখুস করছে জাংকুককে দেখার জন্য। জাংকুক এখনো নামলো না কেন গাড়ি থেকে? যিশু তেকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চল নিচের ঘরে, ওনারা চলে আসবে। তিনি যে কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচের ঘরের দিকে রওনা হলো। যিশুর সাহায্যে শাড়ি সামলে সিঁড়ি বেয়ে নিচে নামলো, তারপর নিচের গেস্ট রুমটায় ঢুকে গেল। জাংকুকের পরিবারের সবাইকে আপ্যায়ন করে ড্রয়িং রুমে বসানো হলো। যিশু দরজার আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলো কে কে এসেছে, কিন্তু এখান থেকে ড্রয়িং রুমের সবটা দেখা যায় না বলে তার দেখতে অসুবিধা হলো। তাই গেস্ট রুমের বিছানার উপরে বসেছিল, চাপা গলায় যিশুকে উদ্দেশ্য করে বলল, কে কে এসেছে? সবাইকে দেখা যাচ্ছে না তো, শুধু দুইজন মহিলাকে দেখা যাচ্ছে। ইয়ঞ্জন সবার সাথে কুশল বিনিময় করে যথাসাধ্য আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়লেন। খানিকক্ষণ বাদে তের কাছে আসলেন। তের সাজগোজের পর উনি তেকে আর দেখেননি। মেয়েকে এরকম সাজে দেখে ওনার চোখের পানি এসে গেল। সেদিনের সে ছোট্ট তে কিভাবে এত বড় হয়ে গেল? যিশু ইয়ঞ্জনকে হাসি মুখে বলল, আন্টি শাড়ি কিন্তু আমি তেকে পরিয়ে দিয়েছি, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তারপর এগিয়ে এসে বিছানার উপর বসে থাকা তের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়ের গায়ে কারো নজর না লাগুক। আমার ভয় করছে মা, আমি নার্ভাস। কেন? ভয় নেই মা, তোর বাবার আমি আছি তো, ভয় কিসের? তারপর যিশুর দিকে তাকিয়ে বলল, ওকে নিয়ে বাইরে এসো। ইয়ঞ্জন যেতে উদ্যত হলে তে তার হাত আঁকড়ে ধরলো। তুমি আমার সাথে থাকো মা, আমি তোমার সাথে যাব। বোকা মেয়ে, আমার কাজ আছে, সবাইকে আপ্যায়ন করতে হবে তো। ইয়ঞ্জন মেয়ের হাত ছাড়িয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। তে সুরা পড়ে বুকে ফু দিল, এক গ্লাস পানি ঢকঢক করে পুরোটা খেয়ে ফেললো। তারপর যিশুর দিকে হাত বাড়িয়ে বলল, দেখ আমার হাত কাঁপছে, মনে হয় সুগার ফল হচ্ছে, একটু মিষ্টি খেলে ভালো হতো। বাসর ঘরে তো রসগোল্লা আছে, গিয়ে দুইটা কামড় দে, সুগার ফল বাপ বাপ করে পালাবে। এত নার্ভাসনেসের মাঝেও লজ্জায় তের গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। যিশু তেকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে ওরা ঢুকতে সকলের মনোযোগ ওদের দিকে ঘুরে গেল। যিশু তেকে এক পাশে সোফায় বসিয়ে দিল। তে লাজুক ভঙ্গিতে জড়োঝড়ো হয়ে বসলো, মৃদু কণ্ঠে সবাইকে সালাম দিল। সুবিন মেয়ের আচরণে খুব খুশি হলেন। একটা মহিলা উঠে এসে তের পাশে বসতে চিবুকে হাত দিয়ে মুখটা তুললো, হাসি দিয়ে বলল, বাহ, কি সুন্দর দেখতে হয়েছ, সেই ছোটবেলায় তোমায় দেখেছিলাম। তে মহিলাটার দিকে তাকালো, গোলগাল মায়া মায়া মুখ। মহিলাটি হেসে বলল, আমি তোমার শাশুড়ি হব, আমাকে মা বলে ডাকবে, ঠিক আছে? আর আমাকে ডাকবে বাবা। তারপর পাশে বসে থাকা সুবিনের দিকে তাকিয়ে বলেন, সুবিন, মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাড়ি পাঠিয়েছি, এখন ছেলেকে বিয়ে করিয়ে আরেকটা মেয়ে পাবো, শূন্য ঘরটা আবারও পূর্ণতা পাবে। সুবিন বন্ধুর কথায় আসলেন। সাথে আসা বৃদ্ধ লোকটি তেকে প্রশ্ন করলো, আমার নাতিকে তোমার পছন্দ হয়েছে তো? আমার নাতি কিন্তু লাখে একটা। এক বলক জাঙ্গুকের দাদা গঙ্গিউকে দেখলো, সাদা চুল, সাদা দাড়ি, হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। তে মাথা নাড়িয়ে বুঝালো তার পছন্দ হয়েছে। গঙ্গিউ উপদেশ দেওয়ার মতো করে বলল, আমার নাতি জিয়ন পরিবারের উত্তরাধিকারী, ভবিষ্যৎ এমপি, তোমাকে কিন্তু শক্ত হাতে তার হাত ধরতে হবে, সাপোর্ট দিতে হবে। অনেক ঝড় ঝাপটা আসবে, কিন্তু হাত ছাড়া যাবে না। বাবা, আপনি এসব বলে মেয়েটাকে ভয় পাইয়ে দিচ্ছেন শুধু শুধু, আস্তে আস্তে ও সব নিজেই বুঝে যাবে।